হ্যালো ভিউয়ার্স, কী অবস্থা সবার? ইটস প্রিয় অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফাইনাল আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। তো আমাদের মেইনলি গোল বিভিন্ন প্লেয়ারের তাদের র্যাঙ্ক আপ পয়েন্টসগুলোকে কীভাবে ডিস্ট্রিবিউট করে আপনাদের সেই প্লেয়ারগুলো থেকে ভালো পারফরমেন্স পাবেন সেই বিষয় নিয়ে এই ভিডিওটা। চলুন ভিডিওটা শুরু করা যাক। আমি এই ভিডিওটা মেইনলি তিনটা পজিশনকে আরও তাদের দুটো আলাদা ভাগে ভাগ করে নিয়েছি। যেমন আমাদের গেমের মধ্যে তিন পজিশনের প্লেয়ার রয়েছে, যেমন অ্যাটাকিং, মিডফিল্ড আর ডিফেন্সিভ। তো ডিফেন্সিভের ক্ষেত্রে আমি ডিফেন্সিভ দিয়ে শুরু করছি। আমাদের ডিফেন্সিভের মধ্যে রয়েছে সেন্টার ব্যাক, লেফট ব্যাক, রাইট ব্যাক। তো এই প্রথমে আপনারা তাদের র্যাঙ্ক আপ পয়েন্টসগুলো দেখতেই পাবেন যে প্রতিটা, যেমন আপনাদের লেফট ব্যাক, সেন্টার ব্যাক আর রাইট ব্যাক প্রতিটার মধ্যেই তাদের ডিফেন্স রয়েছে। তো আপনাদের এখানে ডিফেন্স পয়েন্টের মধ্যে তিনটা পয়েন্ট আপনাদের খরচ করা লাগবে তাদের থেকে ভালো পারফরমেন্সের জন্য। তো আমাদের ডিফেন্স মধ্যে যে তিনটা পয়েন্ট খরচ করব, এই ডিফেন্স পয়েন্টটা তিনটা খরচ করার সাথে সাথে আমাদের নিচে আরেকটি সেকেন্ডারি ডিফেন্স যে অপশনটা রয়েছে, যেমন নো ননসেন্স অ্যাটাক, এই স্কিলটা আপনাদের এখানে একটি স্কিল পয়েন্ট খরচ করতে হবে এই স্কিলটার জন্য। তো সেন্টার ব্যাকের ক্ষেত্রে আপনারা সবসময় চেষ্টা করবেন যে ফিজিক্যালিটিটা একটু বাড়ানোর। তো আপনাদের হাতে যখন তিনটা পয়েন্টস ডিফেন্সিভে দিয়ে দিবেন আর আরেকটা পয়েন্টস যখন নো ননসেন্স অ্যাটাকে দিবেন, তাহলে আপনাদের চারটা পয়েন্টস অলরেডি খরচ হয়ে গিয়েছে। তো আপনারা আপনাদের হাতে যে আরেকটা রয়েছে সেটা আপনারা পাসিংয়ে না দিয়ে চেষ্টা করবেন যে আপনাদের সেন্টার ব্যাকের ফিজিক্যালিটি বাড়ানোর জন্য ইউজ করতে। তো ফিজিক্যালিটি আপনাদের না থাকলে, আপনাদের প্লেয়ারের না থাকলে আপনারা আপনাদের স্ট্রাইকারের যে অ্যাটাক আসবে সেটা তাকে আটকাতে অনেকটা বেগ পোহাতে হতে পারে। তো এই গেল সেন্টার ব্যাক। আমাদের রয়েছে আর লেফট ব্যাক আর রাইট ব্যাক। লেফট ব্যাক আর রাইট ব্যাকের ক্ষেত্রেও আমরা তিনটা স্কিল পয়েন্ট ডিফেন্সের ক্ষেত্রে দিয়ে দেব। আর রয়েছে নো ননসেন্স অ্যাটাক আরেকটা। এই চারটা চলে গেল। তো আরেকটা রয়েছে পাসিং, অথবা অনেকের ক্ষেত্রে, অনেক প্লেয়ারের ক্ষেত্রে পাসিং থাকে, আবার অনেকের ক্ষেত্রে ড্রিবলিং থাকে। তো আমি বলবো ব্যালেন্স মুডটার জন্যই আপনারা চাইলে পাসিংয়েও দিতে পারেন, যেহেতু লেফট ব্যাক অ্যাটাকিংয়ের ক্ষেত্রে অনেক ভূমিকা পালন করে। তো আমরা লেফট ব্যাকের ক্ষেত্রে এটাই বলবো যে আপনারা চাইলে অনেকে পাসিংয়ের ক্ষেত্রেও দিতে পারেন একটা স্কিল পয়েন্টস, আবার অনেকে ব্যালেন্স মুডের ক্ষেত্রেও দিতে পারেন। তো এই গেল আমাদের ডিফেন্স পজিশনের যে স্কিল পয়েন্টসগুলো তাদের প্লেয়ারের মধ্যে ভাগ করে দেওয়ার ক্ষেত্রে কীভাবে ভাগ করবে। তো আমাদের আরেকটি রয়েছে যে গোলকিপার ডিফেন্সের ক্ষেত্রেও গোলকিপার অনেক কাজ করে, গোলকিপার ডিফেন্সের ক্ষেত্রেই পড়ে। তো গোলকিপারের ক্ষেত্রে আপনারা ডাইভিং স্কিল পয়েন্টস তিনটা দিয়ে দেবেন। তিনটা স্কিল পয়েন্টস ডাইভিংয়ের ক্ষেত্রে খরচ করবেন। আর ডাইভিংয়ের যে সেকেন্ডারি যে স্কিলটা আনলক হয় সেটার ক্ষেত্রে একটা দিবেন। আর রয়েছে আমাদের পাসিং, সেখানের ক্ষেত্রে একটা দেবেন। কখনো পাসিংয়ের জন্য তিনটা স্কিল পয়েন্টস খরচ করবেন না, আপনার ডাইভিংয়ের জন্য তিনটা স্কিল পয়েন্টস খরচ করবেন। তো এই গেল আমাদের ডিফেন্স লাইন আপ, অর্থাৎ আপনারা ডিস্ট্রিবিউট করে দেবেন। তো এবার আসি মিডফিল্ডে। আমাদের মিডফিল্ডে যে পজিশনগুলোর প্লেয়ার রয়েছে সেই অনুযায়ী আমি তাদেরকে তিনটা ভাগে ভাগ করে নিয়েছি। ফার্স্ট ভাগে থাকবে, মানে আপনাদের ফার্স্টে যেই ফার্স্টে আমি যে পজিশনটাকে ফার্স্টে রেখেছি সেটা হলো সেন্টার মিড। সেকেন্ডারিতে রেখেছি আমি অ্যাটাকিং মিড আর সেন্টার ডিফেন্স মিড। আর থার্ড অপশনে রেখেছি লেফট মিড আর রাইট মিড। তো সেন্টার মিডের ক্ষেত্রে আপনারা সবসময় তার পাসিংয়ের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেবেন। সুতরাং পাসিংয়ের ক্ষেত্রে আপনারা তিনটা স্কিল পয়েন্ট পাসিংয়ে খরচ করবেন। আর পাসিংয়ের ক্ষেত্রে তিনটা স্কিল পয়েন্টস খরচ করার পর যে সেকেন্ডারি স্কিল যেটা আনলক হয় সেটার ক্ষেত্রে আপনারা একটা স্কিল পয়েন্ট খরচ করবেন। এরপর আপনাদের সেন্টার মিডের যে স্কিলগুলো রয়েছে তার বাকি দুটো, একটা হলো আপনাদের ডিফেন্স আর একটা হলো ফিজিক্যাল। যদি আপনারা দেখেন যে আপনাদের প্লেয়ারটা যেটাকে স্কিলস পয়েন্টগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছেন সেই প্লেয়ারটা যদি ডিফেন্স বেশি থাকে আর ফিজিক্যালিটি কম থাকে, তাহলে আপনারা আর বাকি যে একটা র্যাঙ্ক আপ পয়েন্টস যেটা রয়েছে সেটা আপনারা ফিজিক্যালিটিতে দিতে পারেন। আর যদি আপনারা দেখেন যে ফিজিক্যালিটি বেশি রয়েছে কিন্তু ডিফেন্স কম রয়েছে, তাহলে আপনারা স্কিলস পয়েন্টটা ডিফেন্সে দিতে পারেন। তো এই গেল সেন্টার মিড পজিশনের। আর এবার রয়েছে সেন্টার অ্যাটাকিং মিড আর সেন্টার ডিফেন্স মিড। এটাও মূলত দু কাজে ইউজ করে। সেন্টার অ্যাটাকিং মিড মূলত
আমাদের বল মেকিং আর স্কোরিংয়ের ক্ষেত্রে সেন্টার অ্যাটাকিং মিড কাজে লাগে। আর আপনারা যে সেন্টার ডিফেন্স মিড যেটা রয়েছে সেটা আমাদের বল মেকিং আর আমাদের যে ডিফেন্সের ক্ষেত্রে সেন্টার ডিফেন্স মিডটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেন্টার ডিফেন্স মিডের ক্ষেত্রে আমি বলবো আপনারা ৩টা স্কিলস পয়েন্ট ডিফেন্সের ক্ষেত্রে ইউজ করবেন। আর যে ডিফেন্সের ক্ষেত্রে যে ৩টা স্কিল ইউজ করার পর আপনার সেকেন্ডারি যে স্কিলটা আনলক হবে সেটার ক্ষেত্রে একটা ইউজ করবেন। আর অনেকের ক্ষেত্রে অনেক সেন্টার ডিফেন্স মিডে পজিশনের প্লেয়ারের ক্ষেত্রে আমাদের ফিজিক্যালিটি অনেকটা বেশি থাকে, আবার যদি অনেকের কমও থাকে তো আপনারা দেখে শুনে বাকি আরেকটা স্কিল পয়েন্ট ইউজ করবেন। যদি আপনাদের প্লেয়ারটার ফিজিক্যালিটি বেশি থাকে তাহলে ইউজ করার দরকার নেই, আপনারা সোজাসুজি পাসিংয়ের ক্ষেত্রে সেই স্কিল পয়েন্টটা ইউজ করবেন। যদি কম থাকে তাহলে আপনারা সেটা ফিজিক্যালিটির ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এই গেল সেন্টার ডিফেন্স মিডের পজিশনের। আর এবার হলো সেন্টার অ্যাটাকিং মিড। সেন্টার অ্যাটাকিং মিড মূলত আমরা দুইভাবে স্কিলস পয়েন্টগুলো ইউজ করতে পারি। স্কিল পয়েন্টের ক্ষেত্রে আপনারা ফার্স্ট অফ অল আপনাদের যে প্রথম যেভাবে ইউজ করতে পারবেন সেটি হলো আপনারা সেটাকে শুটিং বেসড ইয়া স্কিল পয়েন্টগুলো দিতে পারেন, আবার আপনাদের ড্রিবলিং বেসড করে স্কিল পয়েন্টগুলো ডিস্ট্রিবিউট করে দিতে পারেন। শুটিং বেস করলে আপনাদের যে ৩টা স্কিল পয়েন্ট শুটিংয়ে দিতে হবে, বাকি আরেকটা শুটিং স্কিল পয়েন্ট দেওয়ার পর যে আরেকটা সেকেন্ডারি স্কিল যেটা আনলক হয় সেখানের ক্ষেত্রে একটা দিতে পারেন। আবার চাইলে সেটা তারপর আরেকটা যে স্কিল পয়েন্ট রয়ে গিয়েছে সেটা আপনারা ড্রিবলিং অথবা পাসিংয়ের ক্ষেত্রে অথবা ডেক্সটারিটির ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এই গেল ফার্স্টে সেন্টার অ্যাটাকিং মিড পজিশনের ক্ষেত্রে। তো এবার সেন্টার অ্যাটাকিং মিডের সেকেন্ডারি যেটা রয়েছে সেটা হলো ড্রিবলিং বেস। ড্রিবলিং বেসের ক্ষেত্রে আপনারা ৩টা স্কিল পয়েন্ট ড্রিবলিংয়ে দিয়ে দিতে হবে। তারপর ড্রিবলিংয়ে ৩টা দেওয়ার পর যে সেকেন্ডারি ড্রিবলিংয়ের যে স্কিল যেটা আনলক হয় সেটার ক্ষেত্রে একটা দিবেন। তো আরেকটা যেটা রয়েছে সেটা আপনাদের শুটিংয়ের ক্ষেত্রে দিতে হবে, যেহেতু সেন্টার অ্যাটাকিং মিড অনেক স্কোরও করে। তো এই গেল দ্বিতীয় পজিশনের ক্ষেত্রে মিডফিল্ডের সেকেন্ড ধাপ যেটা রয়েছে সেটা। তো এবার থার্ডে রয়েছে আর রাইট মিড। লেফট মিড আর রাইট মিড মূলত আপনাদের অ্যাটাকিংয়ের ক্ষেত্রেও সাহায্য করে, আবার আপনাদের ডিফেন্সের ক্ষেত্রেও অনেক ভূমিকা রাখে, যেহেতু দেখবেন আপনারা সেন্টার লেফট মিড আর রাইট মিডের ডেক্সটারিটি অর্থাৎ পেস ভালো হয়। লেফট মিড আর রাইট মিডের আপনার কার্ডগুলো আপনারা দুইভাবে স্কিল পয়েন্টগুলো আপনারা দুইভাবে ডিস্ট্রিবিউট করে দিতে পারেন। একটা হলো ডেক্সটারিটি বেসড আর একটা হলো ড্রিবলিং বেসড। তো ড্রিবলিং বেসডের ক্ষেত্রে আপনারা ৩টা স্কিল পয়েন্ট ড্রিবলিংয়ে দিয়ে দেবেন, আর 3টা যে দেওয়ার পর যে আরেকটা সেকেন্ডারি ড্রিবলিং লেফট মিডের রাইট মিডের অ্যাটাকিং আর ডিফেন্সের ক্ষেত্রে কাজ করতে হয়। তো তাদের অপোনেন্ট স্ট্রাইকার আটকানোর জন্য তাদের সাথে থাকতে হয়, সুতরাং ডেক্সটারিটির ক্ষেত্রে দেওয়া উচিত। তো এই গেল সেন্টার মিডে অথবা অর্থাৎ মিডফিল্ডের পজিশনের কার্ডগুলোর স্কিল পয়েন্ট ডিস্ট্রিবিউশন সেট আপ। তো এবার রয়েছে অ্যাটাকিং মিড, দুঃখিত, অ্যাটাকিং পজিশনের কার্ডের প্লেয়ারগুলো র্যাঙ্ক আপ পয়েন্ট ডিস্ট্রিবিউটের যে ধাপটা। তো এই ক্ষেত্রে আপনাদের আরও এই ক্ষেত্রেও দুটো পজিশন আমি ভাগ করেছি, একটি হলো স্ট্রাইকার পজিশন আর সেন্টার ফরওয়ার্ড পজিশন একটাতে, আর একটা রয়েছে রাইট উইং আর লেফট উইং পজিশনের একটাতে। স্ট্রাইকার পজিশনের ক্ষেত্রে আমরা সেন্টার ফরওয়ার্ড স্ট্রাইকার দুটোর ক্ষেত্রে সেমই। আপনারা চাইলে তাদেরকে শুটিং বেসড, যেহেতু প্লেয়ার স্ট্রাইকার সেন্টার ফরওয়ার্ড প্লেয়ারের শুটিং অনেকটা বেশিই থাকে, তো আপনারা চাইলে এটাকে দুইভাবে র্যাঙ্ক আপ পয়েন্টগুলো ডিস্ট্রিবিউট করতে পারেন। একটা হলো আমাদের শুটিং বেসড, অর্থাৎ শুটিংয়ের ক্ষেত্রে ৩টা দেওয়ার পর আপনারা ৩টা স্কিল পয়েন্ট খরচ করার পর আপনারা আরেকটা যে সেকেন্ডারি শুটিং বেস স্কিল আনলক হয় সেটার ক্ষেত্রে একটা দেবেন। আর হাতে যে আরেকটা স্কিল পয়েন্ট রয়েছে সেটা আপনারা চাইলে ডেক্সটারিটির ক্ষেত্রে ইউজ করতে পারেন, আবার পাসিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারেন যদি পাসিং কম হয়। আমি বলবো মেনলি ডেক্সটারিটির ক্ষেত্রে ইউজ করতে, কারণ যেহেতু স্ট্রাইকিং পজিশনে খেলে সে তো পেসটা একটু বেশিই হওয়া উচিত। এটা গেল সেন্টার ফরওয়ার্ড আর স্ট্রাইকার পজিশনের প্লেয়ার ক্ষেত্রে। তো এবার আসছে রাইট উইং আর লেফট উইংয়ের ক্ষেত্রে। রাইট উইং আর লেফট উইংয়ের ক্ষেত্রে আপনারা সবসময় ডেক্সটারিটিটা বাড়িয়ে রাখতে চেষ্টা করবেন, যেহেতু তারা বল মেক করে দেয় স্কোরের জন্য। তো ৩টা স্কিল পয়েন্ট আপনারা র্যাঙ্ক আপ পয়েন্টস আপনারা ডেক্সটারিটির ক্ষেত্রে দিয়ে দেবেন। তো ডেক্সটারিটি দেওয়ার পরে আপনাদের
আরেকটা যে সেকেন্ডারি ডেক্সটারিটি বেসড স্কিল পয়েন্ট আনলক হয় সেটার ক্ষেত্রে আরেকটা দিয়ে দেবেন। তো 4টা স্কিল পয়েন্ট আপনার খরচ করে ফেলেছেন। তো আরেকটা যেটা রয়েছে এটার ক্ষেত্রে আমি অনেকটা বলবো নিউট্রাল, যেহেতু এটা স্ট্রাইকার পজিশনের প্লেয়ার, ফরওয়ার্ডের প্লেয়ার। তো এটার ক্ষেত্রে আপনারা চাইলে অনেকে প্লেয়ারের অনেক রকম স্কিল পয়েন্ট থাকে, যেহেতু লেফটিং আর রাইটিং পজিশনের কার্ড। অনেকের পাসিং, আবার অনেকের ড্রিবলিং, আবার অনেকের শুটিং। তো আপনাদের যেই প্লেয়ারের যে স্কিলটা কম দেখতে পাবেন, অর্থাৎ পাসিং কম হলে আপনার পাসিং দেবেন, যদি প্লেয়ারটা শুটিং কম হয় তাহলে আপনারা শুটিং দেবেন, আর যদি ড্রিবলিং কম হয় তাহলে আপনারা ড্রিবলিং দেবেন। অর্থাৎ যে পয়েন্টটা আপনাদের কম মনে হচ্ছে, আপনাদের যে পয়েন্টটা দরকার খেলানোর জন্য প্লেয়ারটাকে, তো সেই পয়েন্টটাই আপনারা, বাকি একটা পয়েন্ট আপনারা সেটার ক্ষেত্রে খরচ করবেন। তো এই গেল আমাদের আজকের ভিডিও। মেনলি কিভাবে কোন পজিশনে প্লেয়ারকে কিভাবে র্যাঙ্ক আপ পয়েন্টসগুলো ডিস্ট্রিবিউট করবেন। তো এই ভিডিওটা মেনলি যাদের প্লেয়ারগুলো ফিফথ র্যাঙ্ক আপ করা, অর্থাৎ অরেঞ্জ বেস যে র্যাঙ্ক আপ পয়েন্টসটা রয়েছে, র্যাঙ্ক আপ কার্ড, সেটার ক্ষেত্রে এই পয়েন্ট সবগুলো কাজে লাগবে। আপনারা যদি ফোর্থ র্যাঙ্ক আপ অর্থাৎ রেড র্যাঙ্ক আপ করেন তাহলে এগুলো সবগুলো র্যাঙ্ক আপ পয়েন্টস আপনারা ইউজ করতে পারবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই। সে পর্যন্ত নতুন ভিডিও আসা পর্যন্ত বাই।